চলো তাহলে আবার রিস্টার্ট করছি। হ্যাঁ, তাহলে যতটা বলেছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম বোধহয়, যতটা আমার মনে পড়ছে, যে পোস্ট পজিটিভিজমের উত্থান ঘটছে, এবং পোস্ট পজিটিভিস্টরা এসে যেটা করছেন সেটা হচ্ছে তারা রিজেক্ট করে দিচ্ছেন পজিটিভিজমদের যে মেথড সেগুলি। কারণ পজিটিভিস্টদের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে সেন্স অর্গানগুলির মাধ্যমেই কেবলমাত্র নলেজকে ইম্পার্ট করা যেতে পারে। এরা এসে যে প্রশ্নটা রাখলো সেটা হচ্ছে সেন্স অর্গানগুলির মাধ্যমে কি নলেজকে শুধুমাত্র ইম্পার্ট করা যেতে পারে? বিয়ন্ড সেন্স অর্গানস কি কোনো নলেজ ইম্পার্ট করা যায় না? দেন হোয়াট অ্যাবাউট দি নর্মেটিভ পলিটিক্যাল ফিলসফি? হোয়াট অ্যাবাউট দি নর্মেটিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দি ওয়ার্ল্ড? নর্মেটিভ আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় ওয়ার্ল্ডের, তাহলে যে নলেজ এর ভিত্তিতে আমরা ওয়ার এবং পিসকে দেখব সেটা হবে পার্শিয়াল নলেজ। কেবলমাত্র সেন্স অর্গানের মাধ্যমে, অর্থাৎ কেবলমাত্র ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার ভিত্তিতে যদি কোনো এক্সপ্লানেশন আমরা তুলে ধরি, that will be limited because our sense organs have their own limitations. আমাদের সেন্স অর্গানগুলির একটা নিজস্ব লিমিটেশনস আছে। চোখ দিয়ে একটা নির্দিষ্ট দূরের অবজেক্টকে দেখা যায়, জিভ দিয়ে একটা নির্দিষ্ট স্বাদ বুঝতে পারি, তার বেশি স্বাদ, যেন অ্যাসিড যদি জিভে দেওয়া হয় তো অ্যাসিডের স্বাদ বোঝা যায় না, তার কারণ অ্যাসিড জিভকে নষ্ট করে দেয়। তেমনি আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ের একটা নির্দিষ্ট লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস এর বিয়ন্ড আমরা কোনো অবস্থাতেই কিন্তু নলেজকে ইম্পার্ট করতে পারি না। তাহলে পোস্ট পজিটিভিস্টদের যে বক্তব্য সেটা হচ্ছে প্রথমেই যে সেন্স অর্গানগুলির মাধ্যমে যে প্রাপ্ত নলেজ, সেই নলেজের ভিত্তিতে আমরা সব কিছুকে ব্যাখ্যা করতে পারি না। গেল এক নম্বর। দুই, ইন্ডাকটিভ নলেজের কথা যদি বলা যায়, শুধু ইন্ডাকটিভ নলেজের মাধ্যমে যদি আমরা বিশ্ব রাজনীতিকে দেখতে চাই তাহলেও আমরা একটা বড় ভুল করব। ইন্ডাকটিভ নলেজ কিভাবে কাজ করে? ফ্রম পার্টিকুলার টু জেনারেল, ফ্রম পার্টিকুলার টু জেনারেল। তাহলে একটা পার্টিকুলার অবস্থাকে বুঝে আমরা জেনারেলকে থিওরাইজ করবার চেষ্টা করছি, কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে খুব মুশকিল হয় সেই জিনিসটা। তার কারণ হচ্ছে যেখানে অথরিটেরিয়ান রেজিম যেগুলোতে রয়েছে সেখানে কিন্তু যে পাওয়ার সিস্টেম স্ট্রাকচার, সেই পাওয়ার স্ট্রাকচারটা কিন্তু ডিসেন্ট্রালাইজড নয়। So power structures in authoritarian regimes, it is basically centralized, highly centralized rather than decentralized. So when power structure is highly centralized, you cannot predict, you cannot assess, you cannot make decisions about the behavior of that particular state on the basis of positivist methodology or inductive methodology। তখন তোমাকে ডিডাকটিভ মেথোডোলজিতেই ভাবতে হবে। আবার এমনও হতে পারে যে যখন when everything is known to you, when the informations are very much there, then only you can use inductive methods. But when informations are not there, when information is basically underground, then you cannot do it. You cannot use just inductive methods. Then you have to go with the deductive method, which is from universe to particular. তাহলে এই যে যে বেসিক কারণগুলি রয়েছে, সেই বেসিক কারণগুলির জন্য কিন্তু এই পোস্ট পজিটিভিস্ট মেথোডোলজির উত্থান করছে, এবং তারা এসে পজিটিভিজমের যে বেসিক টেনেটস গুলি সেগুলিকে চ্যালেঞ্জ করছে। তোমরা যদি অন্যদিকে তাকো সোশ্যাল সায়েন্সে, তাহলে সেখানে দেখবে একই সঙ্গে 1970s অনওয়ার্ডস ডেভিড ইস্টনের হাত ধরে পোস্ট বিহেভিয়ারালিজমের উত্থান ঘটছে। তারা আবার সেই অনেক ক্ষেত্রে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা, কিছুটা নর্মেটিভ পলিটিক্যাল ফিলসফি, ভ্যালুজ, এগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ঠিক তেমনি এখানেও পোস্ট পজিটিভিস্টদের উত্থানের ফলে তারা নর্মেটিভ থিওরাইজেশন অফ ইন্টারন্যাশনাল পলিটিক্সকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে এই যে যে আমরা ডিবেটটা পেলাম, দ্য ফোর্থ ডিবেট দ্যাট উই আর ডিসকাসিং নাও, দ্যাট ডিবেট অ্যাকচুয়ালি overshadowed the earlier debate or the third debate between three different paradigms. যখন এই ফোর্থ ডিবেটের আবির্ভাব ঘটলো, which is again a kind of methodological debate, এটাকে পুরোপুরি মেথোডোলজিক্যাল ডিবেট যদি নাই বা বলা গেল, তবুও এটাকে বলা যেতে পারে ডিবেট বিটুইন টু ডিফারেন্ট অ্যাপ্রোচেস, দুটো কন্ট্রারি অ্যাপ্রোচের মধ্যে ডিবেট।
অর্থাৎ একটা পজিটিভিস্ট অ্যাপ্রোচ, একটা পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচ। এই ফোর্থ ডিবেটের যে উত্থান, সেই উত্থানটা কি করলো? The rise of fourth debate actually undermined the third debate or the neo synthesis, neo debate, বা যেটাকে আমরা ইন্টার প্যারাডাইম ডিবেট বলছি। এই ডিবেটটা তাহলে ফল করে গেল কখন? যখন ফোর্থ ডিবেটটার উত্থান ঘটছে পজিটিভিস্ট এবং পোস্ট পজিটিভিস্টদের মধ্যে। Then another reason behind the fall of inter-paradigm debate is the rise of postmodernist philosophy. 1970s onwards, thanks to Jacques Derrida, Michel Foucault, Lyotard, all these political philosophers, they were responsible for the kind of criticism which was made against the modernist political philosophy. Modernist philosophy ke arekti jodi onno bhashaয় বলি যে ফ্রেঞ্চ স্ট্রাকচারালিস্ট ফিলসফি। ফরাসি যে স্ট্রাকচারালিস্ট ফিলসফি ছিল, সেই ফরাসি স্ট্রাকচারালিস্ট ফিলসফিকেও চ্যালেঞ্জ করা হলো, এবং তার বদলে, কারণ আমরা যাদের নাম করলাম প্রত্যেকই ফরাসি দেশের লোক, এবং এই স্ট্রাকচারালিজম হচ্ছে মডার্নিজমের একটা বড় সমালোচনা হচ্ছে এটা একটা স্ট্রাকচারালিস্ট চিন্তাভাবনা, কাঠামোবাদী চিন্তাভাবনা। তারা এই কাঠামোর বাইরে মানে কোনো অবস্থাতেই বেরোতে পারে না। একটা যেরকম আমরা যদি বলি গুড অর ব্যাড, বিউটি অ্যান্ড আগলি, এই যে প্রত্যেকটি বিশেষণ, প্রত্যেকের একটা নির্দিষ্ট কাঠামো আছে। আমরা বিউটি বলতে কি বুঝি? ওয়েদার বিউটি ইজ ফেয়ার আর ফেয়ার ইজ বিউটি। যেরকম যদি বলি যে, যদি বলি ডার্ক ইজ বিউটি, then nobody will accept this narrative. People will accept the narrative that fair is beauty. That is why everybody wants to be fair, right? So if someone says that dark is beauty, then nobody will accept it because it is abnormal. So normal narrative is that the fair is beauty, right? But these post-structuralist thinkers or postmodernist thinkers like Derrida, Foucault, or Lyotard, they rejected this normative theorization of objects, or rather they focused on the subjectivity of knowledge rather than objectivity of knowledge. নলেজের যে বস্তুনিষ্ঠ ব্যাখ্যা, তার বদলে নলেজের একটা সাবজেক্টিভ বিষয়গত ধারণা তুলে ধরার তারা চেষ্টা করলো। তারা বলল যে আমরা কোনো ফেয়ারকে বিউটি কেন বলি? ফেয়ারকে বিউটি বলি কারণ বেশিরভাগ লোক সেটাকে অ্যাকসেপ্ট করে চলেছে, স্বাভাবিক বলে মনে করেছে, কেউ এটাকে চ্যালেঞ্জ করেনি। ডার্কও বিউটি হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু বেশিরভাগ লোক সেটাকে নর্মাল বলে মনে করে না। তাই সেই জন্য তারা মনে করলো যে what is knowledge? Knowledge is basically the accepted forms of informations. এবং ফুকো যখন বলছে knowledge is power and power is knowledge, তার মানে knowledge itself is power। যদিও এটা নিৎসের কাছ থেকে নেওয়া ফুকোর, উনি বলছেন যে knowledge is power। নলেজের মাধ্যমে তোমার, নলেজ মানে এক অর্থে পাওয়ার, ক্ষমতা, আবার ক্ষমতা আবার আরেকদিকে নলেজ। অর্থাৎ এখান থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই যে এতদিন যাবত যেটাকে আমরা অ্যাকসেপ্টেড ফর্মস অফ থিওরাইজেশন হিসেবে মেনে নিয়েছিলাম, যেরকম ধরো রিয়ালিস্টদের যে বক্তব্য, তারাও একটা স্ট্রাকচারালিস্ট বক্তব্য রেখেছিল যে কি স্ট্রাকচার, যেটা হিউম্যান নেচার ফর এক্সাম্পল, পার্মানেন্ট অ্যানার্কি ফর এক্সাম্পল, এগুলি সবই স্ট্রাকচারালিস্ট বক্তব্য। একটা নির্দিষ্ট একটা ব্যবস্থাকে বর্তমান বলে, একটা নির্দিষ্ট ব্যবস্থাকে একটা পার্মানেন্ট কাঠামো হিসেবে মেনে নিয়েছিল, তারা স্বাভাবিক বলে মনে করেছিল। এই স্বাভাবিকের দর্শনকে কিন্তু চ্যালেঞ্জ করলো পোস্টমডার্নিস্ট ফিলসফি। ইট ইজ নট অ্যাবাউট দি রিয়ালিস্টস। লিবারেল ন্যারেটিভ অফ অ্যাকসেপ্টিং ম্যান অ্যাজ কোঅপারেটিভ বিং or selfless being is also a kind of structuralist narrative. তারা এই structuralist narrative কে চ্যালেঞ্জ করলো, and that is why they were not, in fact postmodernists were against theorization. তারা এই ধরনের তত্ত্ব নির্মাণ, কারণ তারা মনে করেছিলেন যে কোনো তত্ত্ব নির্মাণ করতে গেলেই তোমাকে কাঠামোবাদী হতে হয় বা স্ট্রাকচারালিস্ট হতে হয়। তাই তারা মনে করেছিল দেয়ার আউটলুক ওয়াজ পোস্ট স্ট্রাকচারালিস্ট। তাদের যে আউটলুকটা ছিল সেটাকে তুমি অনেকটা উত্তর কাঠামোবাদী বা পোস্ট স্ট্রাকচারালিস্ট বলতে পারো। এবং সেই জন্য দে রিজেক্টেড থিওরি অ্যান্ড দে ওয়ার ফর ডিসকোর্স।
they wanted to build discourse. They wanted to build discourse rather than theory. তারা তত্ত্ব তৈরি করতে চায়নি, তারা একটি ডিসকোর্স তৈরি করতে চেয়েছে। কারণ তারা মনে করছে যে তত্ত্ব নির্মাণ বা যেটাকে বলা হচ্ছে মেটা ন্যারেটিভ তৈরি, যেরকম যদি আমরা তিনটের নাম করলাম, তিনটে প্যারাডাইমই কিন্তু এক একটা মেটা ন্যারেটিভ। তারা এই মেটা ন্যারেটিভ গুলিকে চ্যালেঞ্জ করেছে। যদি আমরা লিওটার্ড পড়ি তাহলে লিওটার্ড বারবার বলছেন যে মেটা ন্যারেটিভস আর ডেঞ্জারাস, হোয়াট উই হ্যাভ টু ডিল উইথ আর দি মাইক্রো ন্যারেটিভস। তারা এই মেটা ন্যারেটিভের বদলে মাইক্রো ন্যারেটিভ গুলোর গুরুত্ব দিচ্ছেন। ফুকো যদি পড়ো তাহলে দেখবে ডিসিপ্লিন অ্যান্ড পানিশে উনি দেখাচ্ছেন, বা সেক্সুয়ালিটি যদি পড়ো ফুকোর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি, দেন দেখবে ফুকো বারবার বলার চেষ্টা করেন যারা পাগলাগারদে ভর্তি আছে, পাগল আমাদের চোখে, এমন হতেই পারে যে তারা কেন পাগল না, তারা নর্মাল বিহেভিয়ার করছে না। নর্মাল বিহেভিয়ার কোনটা? দ্য বিহেভিয়ার উইচ ইজ অ্যাকসেপ্টেড বাই অল অর দ্য মোস্ট। অ্যান্ড অ্যাবনর্মাল বিহেভিয়ার কোনটা? দ্য বিহেভিয়ার উইচ ইজ নট অ্যাকসেপ্টেড বাই মোস্ট। এমন যদি ঘটনা ঘটে যে পৃথিবীতে পাগলের সংখ্যা বেশি হয়ে যায় আর নর্মাল যাদের মনে করছি তাদের সংখ্যা কম হয়ে যায়, তাহলে পাগল কারা হবে? পাগল হবে যারা নর্মাল তারা। কারণ তখন এই যারা পাগল, একজন পাগলকে গিয়ে যদি বলা হয় তুমি পাগল, তাহলে সে ঘুরে তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে তুই পাগল। ফুকোর বক্তব্য খুব পরিষ্কার যে যেহেতু পাগলের সংখ্যা কম, তাই তাদেরকে আমি সহজে ট্যাগ লাগিয়ে দিয়েছি পাগল, এবং পাগলাগারদের রেখে ইলেকট্রিক শক দিয়ে আবার নর্মাল করার চেষ্টা করছে। এমন ঘটনা উল্টোটা যদি হতো, আমরা যদি সংখ্যায় কম হতাম এবং ওদের সংখ্যা যদি বেশি হতো, আমাদেরকে ইলেকট্রিক শক দিয়ে ওদের মতো করে তোলার চেষ্টা করা হতো। সো এই যে নলেজ, অ্যাকসেপ্টেড ফর্মস অফ নলেজ যেটাকে আমরা বলছি, দ্যাট ইজ বেসিক্যালি পাওয়ার। ক্ষমতা সবসময় বাইনারিতে অবস্থান করে, কোন প্রান্তে আছো ক্ষমতার সেটা ডিপেন্ড করছে। যেহেতু আমরা এই প্রান্তে আছি, আমাদের মেজরিটি আছে, তাই আমরা তাদেরকে খুব সহজেই উন্মাদ বলে ঘোষণা করতে পারি। কিন্তু উন্মাদেরা যেদিন ক্ষমতার ওই প্রান্তে থাকবে সেদিন আমাদেরকে উল্টো, মানে উই উইল বি ইন দ্য রিসিভিং এন্ড। তো এই যে পলিটিক্যাল ফিলসফির উদ্ভব ঘটছে, শুধু পলিটিক্যাল ফিলসফি বলবো না, মরাল ফিলসফি, সাবজেক্টিভ ফিলসফি যাই বলি, তার ফলে কিন্তু এই ধরনের স্ট্রাকচারালিস্ট চিন্তা ভাবনা, অর্থাৎ একদিকে আমরা রিয়ালিস্টদের বলছি রিয়ালিজম একটা মেটা ন্যারেটিভ, লিবারালিজম একটা মেটা ন্যারেটিভ, বা মার্কসিজম যেটাকে আমরা বলছি গ্লোবালিজম, সেটা একটা মেটা ন্যারেটিভ। এই ধরনের স্ট্রাকচারালিস্ট চিন্তা ভাবনাগুলি চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে 1980s এসে, থ্যাঙ্কস টু দ্য রাইজ অফ পোস্টমডার্নিজম। So these are the dual challenges. First is the fourth debate, the positivist and post-positivist debate that took place in 1980s, and then next was the that I mentioned. Next was the rise of postmodernism. So these two incidents are largely responsible for the fall of third debate or fall of interparadigm debate, right? So with this, my lecture ends. Now, if you have queries, questions, or any comments, then you can make. প্রশ্ন থাকলে এবার চট করে জিজ্ঞেস করে ফেলো। You have 9 minutes. চট করে, সময় নষ্ট করো না। এই টপিকটা শেষ হলো, পরের দিন রিয়ালিজম শুরু হবে। বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা কোশ্চেন। বলো। আচরণবাদ। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো।
আচ- আচরণবাদ আর দৃষ্টবাদের মেন পার্থক্যটা কোন জায়গায়? মেন পার্থক্যটা যদি এইভাবে বলা যায় যে হ্যাঁ স্যার। আচরণবাদী চিন্তা ভাবনার মধ্যে মানে আচরণবাদ দৃষ্টবাদকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু দৃষ্টবাদ আচরণবাদকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করেনি। এটা হচ্ছে মানে এক কথায় পার্থক্য। বা যদি খুব ডিটেলসে বলা যায় তাহলে এই যে আচরণবাদের তিনটে বিষয় আমি বললাম যেটা আচরণবাদের উদ্ভবকে নিশ্চিত করেছিল। এক নম্বর অবশ্যই পজিটিভিজম বা আচরণ মানে দৃষ্টবাদী চিন্তা ভাবনার উদ্ভব। দু নম্বর হিস্টোরিসিজম মানে ইতিহাস বিদ্যা, ইতিহাস চর্চা, এবং সেখানে মার্কসের পলিটিক্যাল ফিলসফিও ইম্পর্টেন্ট। এবং ৩ নম্বর যদি তুমি দেখো তাহলে দেখবে এই যে নরম্যাটিভ যে পলিটিক্যাল ফিলসফি বা ট্র্যাডিশনাল পলিটিক্যাল ফিলসফি তার ফল, তার যে পতন, তিনটে ঘটনা আচরণবাদের উত্থানকে নিশ্চিত করেছিল। এখন বা এটাকে যদি অন্যভাবে ব্যাখ্যা করো তৃতীয়টা, সেটা হচ্ছে বলতে পারো সায়েন্টিফিক রেভলিউশন। যদি আরো গভীরে যদি গিয়ে একটা টার্ম দিয়ে বোঝানো হয়, একদিকে সায়েন্টিফিক রেভলিউশন, দুই দিকে পজিটিভিজমের উত্থান, আর ৩ নম্বরে হিস্টোরিসিজম। এই তিনটে কারণ ছিল আচরণবাদের উদ্ভবের। এখন পজিটিভিজম হচ্ছে আচরণবাদের, পজিটিভিস্টদের কাছ থেকে আচরণবাদ কতগুলি বেসিক টেনেটস নিয়েছিল, তার বেশি কিছু নয়। কি না, মেথড। আচরণবাদী চিন্তা ভাবনা করতে গেলে যে পদ্ধতি থেকে মেনে নিতে হবে, দ্যাট শুড বি পজিটিভিস্ট টেকনিক। হুম, তারা পজিটিভ। ধরো এক সেকেন্ড, একটা ফোন ধরে। হ্যালো। হুম হুম হুম। আমি ক্লাস নেব, দুজন হলে দুজনের সঙ্গে ক্লাস নেব। হুম হুম। না না, হবে ক্লাস আরো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এক সেকেন্ড। হ্যাঁ, এবার তোমাকে যেটা বলছিলাম, তাহলে আচরণবাদ যেটা নিয়েছে পজিটিভিস্টদের কাছ থেকে সেটা হচ্ছে মেথড। কি না, সায়েন্টিফিক এনকোয়ারি। আমি যেটা বলছিলাম যে সায়েন্টিফিক এনকোয়ারি কি বলতে কি বোঝায়, ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার ভিত্তিতে যে জ্ঞান, প্রাপ্ত জ্ঞান, সে বা লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞানকেই তারা প্রামাণ্য হিসেবে মনে করে। ইন্ডাকটিভ মেথড, এগুলি নিয়েছে আচরণবাদ। কিন্তু এর ছাড়াও আচরণবাদের মধ্যে বহু কিছু রয়েছে, যেরকম ইতিহাস নির্ভরতা, যেরকম যদি দেখা যায় যে হিউম্যান বিহেভিয়ার, ব্যক্তির আচার আচরণের স্টাডি রাদার দ্যান ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনার বদলে ব্যক্তির আচার কেন্দ্রিক আলোচনা। এবার যদি আমরা আজ পজিটিভিজমের দিকে তাকাই, তাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। তারা প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনা হলো না ব্যক্তির আচার কেন্দ্রিক আলোচনা হলো, তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে যে পদ্ধতিতে আলোচনাটা হবে, সেই পদ্ধতিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? অর্থাৎ কি না, ইন্ডাকটিভ পদ্ধতি ব্যবহার হচ্ছে তো, ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার ভিত্তিতে লব্ধ হচ্ছে যে জ্ঞান, সেই জ্ঞানের ভিত্তিতে হচ্ছে তো, এইটা হচ্ছে তার কাছে আলোচ্য বিষয়। বিয়ন্ড দ্যাট তাদের কোনো আলোচ্য বিষয় নেই। কারণ বেসিক পার্থক্যের জায়গাটা ঠিক এখানে। পজিটিভিস্টদের কাছ থেকে বিহেভিয়ারালিস্টরা কি নিয়েছে? মেথড নিয়েছে। কিন্তু বিহেভিয়ারালিস্টদের কাছ থেকে অন্য যে বিহেভিয়ারালিজমের বৈশিষ্ট্যগুলি আছে, যেরকম ইতিহাস নির্ভরতা, মানে ইতিহাসকে গুরুত্ব প্রদান করা, মেটেরিয়ালিস্টিক হিস্ট্রি স্টাডি, তারপরে তোমার যেটাকে আমি বললাম যে প্রতিষ্ঠানের বদলে ব্যক্তির আচার কেন্দ্রিক আলোচনা, এগুলিকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি পজিটিভিজম। কারণ পজিটিভিজম এগুলোর সঙ্গে তাদের কোনো লেনাদেনা নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, টাইম তো রানিং আউট। তাহলে এর পরের দিন নেক্সট টপিক শুরু হবে। ঠিক আছে, এটা স্টাডি করো তোমরা। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. বলো।